চিরসবুজ চিরনবীন তুমি কবি সুকান্ত, তোমার স্বচ্ছ সবল চিন্তায় ছিল না অন্ত। হ্যাঁ দর্শক শ্রোতারা, আমরা পড়ছি আজকে রাজ্যের বিশিষ্ট কবি সন্ধ্যা ভৌমিকের একটা কবিতার দুটো লাইন পড়লাম। আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন, আমি অলরেডি বলে দিয়েছি আমাদের আমন্ত্রিত অতিথির নাম। আমি স্বাগত জানাচ্ছি দিভাই তোমাকে আমাদের স্টুডিওতে। দিভাই, তুমি শুরুতেই তোমার কাছ থেকে একটা কবিতা শুনে নেব। কি শোনাচ্ছ? না, তুমি এটা দিয়েই করো। যেহেতু আমরা রবি ঠাকুরকে গুরু হিসেবে মানি, কবি গুরু হিসেবে মানি, দিভাই শুরুতেই কবি রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাচ্ছিলেন, তো আমরা শুনে নেব দিভাইয়ের কণ্ঠে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রনাথের পলে পলে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বেঁচে আছি, রবীন্দ্রনাথকে জড়িয়ে রবীন্দ্রনাথকে হৃদয়ে নিয়ে বেঁচে আছি। তো রবীন্দ্রনাথ একটা সময়ে নারীদের অতটা মুক্তি চেয়েছিলেন, নারীরা তখন এত বাইরে বেরোতে পারতেন না। নারীকে শ্রদ্ধা জানিয়ে তার দিকে আলো দিয়ে একটা কবিতা লিখেছেন। সেই কবিতাটার নাম আমি রেখেছিলাম রবীন্দ্রনাথের নারী ভাবনা। নারীকে দিয়েছ তুমি অর্ঘ্য পুষ্পস্তবকে, দিয়েছ তারে স্থান নিশার চন্দ্রালোকে, আবদ্ধ সংসারের বিধি আচার ছিঁড়ে নিয়ে এলে তাকে সংস্কারবিহীন সাগর তীরে। দ্বার খোলা পালকিতে করে নিয়ে গেছো দূরে বহু দূরে, আবার সযতনে আনলে তাকে মুক্ত সংসার দ্বারে। শিক্ষায় বুদ্ধি বিস্তারে দেশের বেড়াজাল ডিঙিয়ে নিয়ে গেলে যখন তাকে বিহারে, তখন তার দেহ থেকে তটভূমি গেল সরে সরে, গেল অনেক দূরে। নদীতে জলধারা হলো স্ফীত, নদী হলো মহানদীতে পরিণত। তব চিন্তায় অধিকার অর্জনের তীব্র ইচ্ছায় গড়িলে নারীর হৃদয়, জীবনের সূর্য যেন নতুন করে আবার হয়েছে উদয়। হৃদয়ালতার ঘন বাষ্পাবরণে মেয়েদের চিত্তকে সংসারে করেছিলে আবিষ্ট, তা ভেদ করে আলোক রশ্মি করলে প্রবেশ। মুক্ত আকাশে ছড়ালে আলোর ঝর্ণা মুক্ত নব অরুণের। বদলেছে পৃথিবী, এসেছে নতুন যুগ। নারীর হৃদয়ের অভিযোগ জেনে তাদের দিয়েছ সুযোগ। আজ ভাণ্ডারের দ্বার খুলেছে, রত্নমালা পড়েছে লুটিয়ে। পুরাতনী নারী রাখবে না আর নিজেকে অন্তঃপুরে গুটিয়ে। নতুন সভ্যতা গড়তে নারী এসেছে এগিয়ে। প্রস্তুত হতে তাদের জুগিয়েছে সাহস। কবি তুমি কবিতায় বিশ্বের কবির কথা কয়েছ, পৃথিবীর সর্বত্র তুমি নারীর শক্তি বাড়াইয়েছ। ধন্য তুমি নারীর পরে শক্ত লেখনী ধরিয়েছ, শান্তি যাদের নাই অন্তরে শাস্তিতে বাঁধিবি কে তারে। যোগ্যতা দিয়ে দিয়ে করেছ সভ্যতা সৃষ্টি, এনেছ নতুন আকাশে নতুন মেঘের বৃষ্টি। নারী তব গৃহখানি করেছ পুষ্ট, দিয়ে তব প্রেম ধারা বিশ্ব ঘরে আনিয়াছ নব নব সৃষ্টির অরুণ ধারা। নারী এখন তুমি সর্বত্র সম্মানিতা, এখন তুমি সূর্য স্নাতা আলোকিতা। সুন্দর শ্রদ্ধা দিয়েছেন তিনি কাব্যিকতায় রবি ঠাকুরের প্রতি, এবং রবি ঠাকুরের যে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটাই তিনি এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছেন, এবং আমরা ভীষণ আনন্দিত হয়েছি এমন একটা সুন্দর কবিতা শুনে। দর্শকরা আপনারাও নিশ্চয়ই আনন্দিত হয়েছেন, মুগ্ধ হয়েছেন আমার মতো। তাহলে এখানে নিশ্চয়ই তুলনাটা চলে এসেছে না দিভাই, যে আগেকার দিনে কিরকম ছিল এবং বর্তমানে কিরকম নারীদের জীবনযাত্রা অনেকটাই পাল্টে গেছে, সে সম্পর্কে তুমি কি বলবে? সেই সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন যে তখনকার দিনে কোথাও গেলে দূরে কাছে পালকিতে করেই ঢেকে 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 রেখে যেতে হতো। তো এখন রবীন্দ্রনাথ সে বলেছেন যে এখন
তারা অনেকটাই সম্মানিত। যখন লিখেছেন কবিতাটা অনেকটাই তাদের সাহস জুগিয়েছেন, যে অনেকটা যুগ বদলেছে, নতুন যুগ এসেছে, তারা অনেকটা মুক্তি পেয়েছেন, তারা ঘরেও করছেন, বাইরেও বেরোচ্ছেন, এইভাবে নারী মুক্তি লাভ করেছে। তবে রবি ঠাকুর যখন যে সময়টার কথা বলছেন, যে সময়ে বলছেন তিনি নারীরা অনেকটাই এগিয়ে এসেছে, তার চাইতে বর্তমানে আরো বেশি এগিয়ে আসেনি? আরো অনেক বেশি এগিয়েছে। হ্যাঁ, সেই সম্পর্কে একটুখানি বলো, যে আমাদের আজকের যুগের যে নারীরা, সেটা নারীরা সেই রবি ঠাকুরের আমলে তিনি যেভাবে চিন্তাধারা করেছিলেন সেখান থেকে উত্তরণ ঘটেছে হ্যাঁ, নারীদের। অনেক উত্তরণ ঘটেছে। তারা সবাই নিজেকে তৈরি করেছে, লেখাপড়া শিখেছে, বেশ উচ্চ স্তরে চাকরি করছে, হ্যাঁ, সবকিছুতে তারা এগিয়ে তুমি রয়েছে। একজন নারী, তাহলে তোমার কাছে জানতে চাইবো, এই আসলে বিষয়টা এইভাবে আমরা আড্ডা ছলেই কথাগুলো আমরা করছি, সবার সাথে শেয়ার করে নিচ্ছি। তুমি যখন পড়াশোনা করেছো বা লেখালেখির জগতে এসছো, সেটা কবে থেকে? আমি আসলে একটু ছোট থেকেই এগুলি, আমার বাবা শিক্ষক ছিলেন, তো বাবা এগুলি একটু মানে সংস্কৃতি মনা, তো বাবা তখনই খুব দেশ পত্রিকা রাখতেন, যুগান্তর পত্রিকা রাখতেন। হ্যাঁ, বাবা এই এইগুলিতে মানে নাটক করা, ছাত্রদের নিয়ে কুইজ করা, বাবা নিজের স্টুডেন্টদের এইসব করতেন। ওইসবেতে আমরা একটু পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেন অনুপ্রাণিত হয়ে গেছি। তো আমি যখন ক্লাস 4-এ পড়তাম, 4র্থ শ্রেণীতে, তখন আমাদের স্কুলের দিদিমণিরা তখন ছিল সবটা কবিতাই মুখস্থ করতে হবে, পরীক্ষায় 8 লাইন আসুক 10 লাইনও আসুক, আর কবির নামটাও মুখস্থ করতে হবে। তখন আমি এই কবিতা পড়ছি, তো একদিন আমার পড়তে পড়তে মানে ছোটবেলার কথা যদিও মনে পড়ে গেল, যে এই কবিতাটা যে লিখেছেন তিনি তো একজন আমাদের মতোই মানুষ। এই কথা মনে করে আমি তখন একটা কবিতা লিখে ফেলেছিলাম, এই আর কি, বাংলাতেই। আমার যেটা বলার ছিল আর কি, যে নারী প্রসঙ্গে যে কথাটা, তো তুমিও তো এই সমস্ত কিছু মানে পড়াশোনা, যত আমাদের যা কিছু থাকে আর কি নারীদের জীবনে, সমস্ত কিছু অতিক্রম করে এখনো তুমি লেখালেখি করছো। এই জার্নিটা তো কম, মানে অনেক বাধা বিঘ্নই তো আসে, সেটার থেকে তুমি কিভাবে উত্তরণ ঘটিয়েছো? তো আমি লেখালেখি করছি, পড়াশোনা করছি, গ্রাজুয়েশনের পরে বিয়ে হয়ে গেল। তো তারপরে তো স্কুলে স্টুডেন্টদের নিয়ে কাজ করি, স্টুডেন্টকে পড়াই, তখন তাদের পড়াতে গেলে একটু মানে সাহিত্যটা উঠে আসে, তাদেরকেও পরে এইসব করতে করতে নিজের মনের মধ্যে স্কুলে অনেক ধরনের অনুষ্ঠান হয়। হ্যাঁ, করেছি 2-3টে স্কুলে, প্রথম জীবনে করেছিলাম নতুননগরের দিকে, তারপরে আমি করেছি ইন্দ্রনগর, তো শেষ সময়ে এসেছে ইয়েতে রেশম বাগান হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, তো এগুলি করতে করতে ছাত্রদেরও কোনো মাস্টারমশাই আজকে বিদায়ের অনুষ্ঠান হলে ওরা কি বলবে, ওদের একটু শেখাতাম, তোমরা একটা কবিতা লেখো, এরকম করে করে ওদের একটু অনুপ্রেরণা দিতাম। আর আমিও এইগুলি কলেজ পরিমণ্ডলের মধ্যেই থাকতাম। আর মানে কলেজ জীবনে আমি অনেক প্রবন্ধ লিখেছি। আচ্ছা, হ্যাঁ, মানে কবিতার পাশাপাশি তুমি প্রবন্ধও লিখছো? প্রবন্ধ লিখেছি, আর কবিতাও লিখতাম, কলেজে ফাঁকে ফাঁকেই লিখতাম। সেগুলি আমি অনেকগুলি যত্ন করে রেখেছি, কিছু আমার লেখা মানে বইয়েও দিয়েছি। এই আর তারপরে ফাঁকে ফাঁকে লিখেছি, সংসার জীবনে ফাঁকে ফাঁকে লিখেছি। তারপরে মেয়ে একটু বড় হয়ে যখন গেল, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তখন আর একটু বেশি করে লিখতে লাগলাম, এইভাবে আর কি। হ্যাঁ, এখনো লিখছি কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠ করছি, সবার সাথেই, তারপর বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি। এরকম করতে করতে একটা নেশা, একটা মানে একটা ভালোবাসা হয়ে গেছে সাহিত্যের প্রতি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তা অনুরাগটা থেকে গেছে, আছে, এখনো আছে। আচ্ছা, তা তোমার কবিতা লেখার পাশাপাশি শুনলাম যে তুমি প্রবন্ধ লেখো, আর কি কিছু লেখো? ওই তো প্রবন্ধ লিখি, তারপরে ওই গল্প লিখেছি মানবীর ইয়েতে, কল্যাণী ভট্টাচার্য ছিলেন, এখন নেই দিদি, ওদের দিদি বই বের করতেন, তখন বলতে ওটা গল্প, তো এরকম 4টে গল্প ওনার বইয়েতে দিয়েছি, ওইরকম আর কি। আবার ইদানিং কিছু কাল আগে আবার অনুগল্প লিখেছি। আচ্ছা, তোমার লেখা কি ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে এককভাবে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা,
অনেকগুলো বই। কতগুলো হবে আমাদেরকে একটুখানি বলো, সংখ্যাটা বললেই হবে। 10-12টা হয়ে গেছে আনুমানিক হ্যাঁ। 10-12টা। বাহ, অভিনন্দন তোমাকে। অনেকগুলো বই তোমার প্রকাশিত হয়েছে, সেটা কম মানে চারটিখানি কথা নয়। তো এরপরে আমরা আরও একটা কবিতা শুনে নেবো তোমার পছন্দ মতো। আচ্ছা, দর্শক শ্রোতারা, আপনারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, আমরা কথা বলবো, পাশাপাশি কবিতাও শুনে নেব। এখন যে মানে গাছ কাটা হচ্ছে, সবুজকে মুছে দেওয়া হচ্ছে, হ্যাঁ একদম প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, এই বিষয়ে মানে আরো আমরা সবুজ চাই, সবুজের সঙ্গে থাকতে চাই, প্রকৃতিকে নিয়ে বাঁচতে চাই, এরকম আর কি। কবিতাটার নাম হলো গিয়ে মুঠো মুঠো সবুজ দাও। হলুদ জানালা দিয়ে সবুজ দেখি, এক জানালার সবুজ আমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। সবুজকে খুব ভালোবেসে নিজেকে ভালোবেসেছি, সবুজকে ভালোবেসেই তোমাদের ভালোবেসেছি। দু-চোখ ভরা অরণ্যানী শেষ কবে দেখেছ? তোমরা আমাকে মুঠো মুঠো সবুজ দাও। গাছপাতার ছোট বড় ফলক প্রগাঢ় সবুজ ছড়ায়, প্রাণ কণা ছড়ায়। জ্যোৎস্না রাতে নদীর জলে বুনো গাছ ছায়া দোলায়। ধুলোকণার পৃথিবীতে সজীবের ভিতরে সেই ছায়া যেন দীর্ঘতর হয়। বিষহরা বৃক্ষ ও গাছগাছালি যেন দিনে রাতে দীর্ঘজীবী হয়। এই সবুজ আমার এই সময়ের আকুতি। অসাধারণ। আমরা এই কবিতাটার মধ্য দিয়ে কিন্তু একটা বার্তা পেয়েছি যে গাছকে মানে সবুজকে সংরক্ষণ করতে হবে, গাছ কাটা, অবাধ গাছ কাটাকে সংবরণ করতে হবে, সেটা এই কবিতার মধ্য দিয়ে আমরা পেয়েছি। এবং এই সবুজ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদের সমস্ত কিছু প্রকৃতির ভারসাম্য বজায় থাকে এই গাছপালার মাধ্যমে। তোমাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, শোনার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা আবারও কথায় চলে যাব। তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলাটা আমার আগরতলা শহরেই কেটেছে। তা ছোটবেলার কোনো স্মৃতি কি মনে আছে? কোনো স্মরণীয় ঘটনা এরকম কিছু মনে আছে, বা লেখালেখির সাথে সম্পৃক্ত এরকম কিছু কি আছে যেটা তোমাকে খুব প্রভাবিত করেছিল ছোটবেলা, সেটা তোমার লেখায় উঠে এসেছে? ছোটবেলায় তো আমি মানে ধলেশ্বরে 5 পর্যন্ত পড়েছি ধলেশ্বর, তারপরে আমি তুলসীদিতে পড়েছি। তো তুলসীদিতে পড়েছি ধলেশ্বরে। আমাদের আবার এক্সারসাইজ পিটি টিটি সেইসব করাতো স্যার আমাকে। হ্যাঁ, স্যার আমাকে কি করতেন, ওই পিটি করাতো, অনেকজন থাকতো 15-20 জন সামনে, আমাকে গাইড করে, আমি এটা ভালো করতাম বলে আমাকে গাইড করে সামনে রাখতেন আর কি। হ্যাঁ, স্যার, এইটুকু মনে আছে। আর আরো আছে, তখনকার দিদিমণিরা অত্যন্ত উচ্চারণ সুন্দর করে পড়াতেন। হ্যাঁ, তখন খেলা। আচ্ছা, তোমার এই লেখালেখির ক্ষেত্রে প্রথমেই কথার প্রসঙ্গে যেটা উঠে এসেছে যে তোমার বাবার কাছ থেকে তুমি অনুপ্রাণিত হয়েছো, আর কি বাবা ছাড়া কি আর কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়েছো? বলছেন, আমি তো বই পড়তাম, তো পড়তে 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 এই আমার লেখার প্রতি একটু। আর আমার বাবা এই কি করতেন, এই যে আমরা ছোটবেলায় ইয়ে বারান্দাতে, ঘরের বারান্দাতে শাড়ি দিয়ে টিয়ে রবীন্দ্রনাথের মঞ্চ টঞ্চ তৈরি করে দিতেন বড়রা। হ্যাঁ, তখন এখানে আমরা রবীন্দ্র জয়ন্তীটি পালন করতাম, আরও অনেকেই থাকতো এটার মধ্যে আমাদের বয়সী। তখন রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের লিখিত কবিতা আমরা মানে আবৃত্তি করতাম, এইরকম আর কি। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের ছোটবেলা থেকেই এরকম সংস্কৃতির সাথে, হ্যাঁ হ্যাঁ, সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে, সংস্কৃতির সাথেই তোমরা জড়িয়ে থাকতে। এই তো, তা বিয়ের পরে এই লেখালেখি নিয়ে কোনো প্রতিবন্ধকতার কি সৃষ্টি হয়েছিল সংসার জীবনে? আমি আসলে তো স্কুলে চলে যেতাম, চাকরি বাকরি, একটা ছোট্ট বাচ্চা শিশু মানুষ করা, এই সব মিলিয়ে লেখার এতটা সময় পেতাম না। তো স্কুলে গিয়ে তো আমার এটা চর্চা থাকতো এই কারণে যে স্কুলে যখন ছেলেদের গল্প গদ্য পদ্য পড়াতাম, তখন এগুলিতে ডুবে যেতাম, ওদেরকে মানে মন খুলে প্রাণ খুলে ওদেরকে বুঝিয়ে দিতাম যে এইভাবে, হ্যাঁ তোমরা বোঝো। আর সবসময় কোনো পদ্য পড়লে, পদ্য যেটা যে লিখেছেন সেই কবির নামটা আগে হ্যাঁ ভালো করে জানতে হবে, গদ্যটা যে লিখেছেন সেই গদ্যকারের নামটাও জানতে হবে ভালো করে। তুমি কি বাংলাই পড়াতে? হ্যাঁ, বাহ, মানে সাহিত্য পড়াতে, সাহিত্যের সাথে নিজেও জড়িত। এটা খুব ভালো হয়েছে, তোমার লেখালেখির জন্য অনেকটাই উপযোগী হয়ে গেছে। আমরা
চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। আমরা বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক শ্রোতারা, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। প্রিয় দর্শক শ্রোতারা, আমরা ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা সঙ্গে রয়েছেন, আমরা ভীষণভাবে আনন্দিত। সঙ্গেই থাকুন। আমরা কথা বলছিলাম এবং স্বরচিত কবিতা শুনছিলাম আমাদের আজকের অতিথি সন্ধ্যা ভৌমিকের কাছে। আমরা আবারও চলে যাচ্ছি কবির কাছে। দিভাই, তোমার এখন কি শোনাচ্ছ? আমাদেরকে আরেকটা কবিতা শুনিয়ে নাও তোমার ইচ্ছে মতো। আমি তো প্রকৃতিকে আমি খুব ভালোবাসি, গাছপালা সব, আর ত্রিপুরার প্রকৃতির সঙ্গে আমার খুব যে ত্রিপুরা তো আমাদের ত্রিপুরা হচ্ছে পার্বত্য ত্রিপুরা। ত্রিপুরার চারদিকে যেরকম পর্বত রয়েছে সেরকম অরণ্যানি রয়েছে। যদিও তুমি কিছুক্ষণ আগে একটা কবিতা আমরা গাছ কাটার বিষয়েও আমরা পড়েছিলাম, তো তারপরেও প্রকৃতি তোমাকে, ত্রিপুরার প্রকৃতি তোমাকে কতটা আন্দোলিত করে লেখার ক্ষেত্রে, সেটা আমরা একটুখানি জানতে চাইবো। একবার আমরা ঘুরতে গিয়েছিলাম ওই জম্পুই হিলে। আচ্ছা। তো দেখে এত ভালো লাগলো, একটা রাত্র ছিলাম ওই বাংলোতে, সূর্য উদয়টাও দেখেছি সুন্দর করে। হ্যাঁ, সঙ্গে ফুলন্দি ছিলেন, আর আমরা অনেক মহিলা প্রায়, হ্যাঁ, একটা গাড়ি ভর্তি। তথ্য সংস্কৃতি থেকে ঠিক করা হয়েছিল। তো ওইটা দেখে যে আমার অনুভূতি হয়েছিল জম্পুই পাহাড়, সেটা নিয়ে একটা কবিতা লিখেছিলাম। এটা পড়বো কি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কবিতার নাম অনন্যা জম্পুই। জম্পুই এক বিশাল পাহাড়, ওই ছোট্ট পার্বতী ত্রিপুরার উত্তরার। সুস্বাদু কমলার সুবিখ্যাত জম্পুই, চেরুডান্সের জম্পুই, চির বসন্তের হৃদয়ে কারা জম্পুই, সবুজ সুন্দর আর নির্জনতার জম্পুই। দিকজোড়া ঘন সবুজ, শুধু সবুজের সমারোহ। ছোট ছোট টংঘরে জুমের প্রহরী, প্রকৃতির বাতাসে আসে ভেসে লাঙ্গির মতন আহ মরি। এ পাহাড়ে নেই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ, শীতে হয় না বৃষ্টি, শীতে হয় না সৃষ্টির তুষার প্রবাহ। শুধু রোদ বৃষ্টি আর কুয়াশার লুকোচুরি খেলা। প্রকৃতির রূপ এখানে চিরবাহারি বিহার। পার্বতী কন্যাকে রেখেছে আচ্ছাদিত করে বনবৃক্ষ সবুজ গাছালির সৌধমালা। এ পাহাড় জীবনের জীবন্ত প্রতীক, অনন্যা ত্রিপুরার ভবিষ্যৎ অতীত। সে দেয় স্বচ্ছ বাড়িধারার অমৃত, সে শেখায় ভালোবাসার সঙ্গীত। জীবনের গতি এখানটায় সরল সহজ ও ধীর। মুয়াপচোয়ান, ফুলডংসাই, ভাংমুন গ্রাম ছন্দময় নীর। এই জম্পুই পাহাড়ে অন্য কোনো ঋতু আসে না, শুধুই রাজ করে ঋতুরাজ বসন্ত, সাজগুজ করা তরুবিথিকার বসন্ত। রবিবারের সকালের চার্চ প্রেয়ারের সুরে হয় প্রাণবন্ত। খাড়াই উতরাইয়ের প্রতিটি পাহাড়ি বাঁকে
নয়ন ভুলানো এক এক রূপ আছে ঝেঁকে। উত্তর দক্ষিণে বিস্তৃত কুয়াশা জড়ানো পাহাড়ের সমুদ্র তীরে দাঁড়িয়ে শুধু সবুজের গান গায় শুনে সাক্ষী। দিকে দিকে প্রচুর বৃক্ষলতা, ফুল, বনফুল, উড়ে যায় নাম না জানা কত কত পাখি। 200 বছরের প্রবীণা বৃক্ষ সুন্দরী, মিষ্টি তার নাম হয়েছে জম্পুই সুন্দরী। মিজোরাম ও জম্পুয়ের সীমারেখায় আপন মনে চলেছে বয়ে লঙ্গায় নন্দিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2জন ইংরেজ সৈন্য মৃতপ্রায় পড়েছিল জম্পুয়ের জঙ্গলে। লুসাইয়ের যত্ন করে প্রাণপণ সুস্থ করে সৈন্যদল মমতার জোরে দেশে পাঠালে সবলে। দেও, জুড়ি, লঙ্গাই, জম্পুয়ের তনয়রা পাহাড়ের কোল বেয়ে সানুদেশে বয়ে যায়। তন্নি ত্রিপুরার উচ্চতম পাহাড় শৃঙ্গ ব্যাতলিং শিব যেন আগরনাথ শৈব, স্বপ্নীল নির্জনতাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। খুব ভোরে ইডেনের ছাদের উপরে দাঁড়িয়ে দেখি সূর্যোদয়। কি ভালো যে লেগেছিল সেই কাঙ্ক্ষিত সকাল। জম্পুই পাহাড়ের সূর্যোদয় দেখেছিলাম পূব আকাশে একটু একটু করে উঠতে থাকে গলিত সোনার আভাযুক্ত অপূর্ব এক গোলাকার আলোর পিণ্ড। ধীরে ধীরে গোলাকার পিণ্ডের চারিদিকে চোখ জোড়ানো 7টি রং ছড়িয়ে পড়তে লাগলো চক্রাকারে। এক স্বর্গীয় মায়ামুগ্ধে দৃষ্টি হারিয়ে যায়। চিত্ত আমার প্রশান্তিতেই অবগাহন করল। গোধূলিতে আবার ইডেনের ছাদে দাঁড়িয়ে পড়ি। সূর্যদেব অস্ত যাবে কোন নাও বেয়ে। পশ্চিমে ঢলে পড়া সূর্য যেন সত্যি এক জীবন্ত ছবি, বর্ণাঢ্য ছবি। সুবিশাল আকাশ ক্যানভাসে জলজল রঙের খেলা, আর 2 চোখ ধাঁধানো রঙের হাবুডুবু মেলা। দেরাদুনের মুসুরিতে আকাশ ছোঁয়া পাহাড়ের গায়ে সূর্যোদয় দেখেছি। কুয়াশা ঘেরা রহস্যের ধ্যানরূপ দৃশ্য হাতছানি দিয়ে ডাকছে। দার্জিলিংয়ে সূর্যোদয় দেখেছি। আবছা মেঘ সরে গিয়ে আস্তে আস্তে লাল সোনার থাল উপরে উঠতে লাগলো। উদ্ভাসিত হলো অদ্ভুত সুন্দর আলোক রশ্মি ছোটা মেঘ সূর্যের আলো আধারের খেলা। আরব সাগরেও দেখেছি সূর্যোদয়। দেখেছি হিমালয়ের কোলে থাকা বরফাচ্ছাদিত নন্দা দেবীর নন্দা ঘণ্টি, আর ত্রিশূলের চূড়ায় ভোরের প্রথম সূর্যালোক কেমন অলৌকিক মায়ামোহ সৃষ্টি করেছিল। কিন্তু যতই দেখি প্রাণ পুড়ে যায়, প্রাণ জুড়ে যায় আমার এই রূপসীর সূর্যোদয়ে। তাই বলি ভোলা দায় এই অপূর্ব জম্পুই পাহাড়। অসাধারণ অসাধারণ। যে প্রশ্নটা ঘুরেছিলাম যে ত্রিপুরার মানে পার্বত্য ত্রিপুরা দিভাইকে কতটা প্রভাবিত করে, তার সবটুকু উত্তর এই কবিতার মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। কারণ জম্পুই পাহাড় ত্রিপুরার একটা বিখ্যাত পাহাড়, আমরা সকলেই জানি কমলার জন্য বিখ্যাত এবং সেখানকার যে ওয়েদার সেটার জন্য বিখ্যাত, তাই তো? তো তুমি দেখতে পেরেছো, সেটা আসলে সৌভাগ্যের ব্যাপার। সকলে দেখতে পারে না, অনেকেই যেতে পারে না, হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে সেজন্য যেতে পারে না। যেমন আমিও এখন পর্যন্ত যেতে পারিনি। সূর্যোদয়টা ছিল এক চমৎকার দেখার মতো আর কি। আচ্ছা, আমার মনে হচ্ছে সবকিছু থেকে দার্জিলিং এ সবকিছু থেকে আমাদের এটা মনে খুব বেশি ভালো লেগেছে আর কি। তার মানে এটা আমাদের জন্য গর্বের বিষয় যে বাইরে যেতে হবে না। আমাদের ত্রিপুরাতেই সূর্যোদয় আমরা দেখে নেব। হ্যাঁ, তো আমি কবির কবিতার মধ্য দিয়ে আমি জম্পুই পাহাড়কে দেখে নিয়েছি, সূর্যোদয়কে দেখে নিয়েছি। আমরা শুনছিলাম এতক্ষণ ধরে ত্রিপুরার পার্বত্য ত্রিপুরার সৌন্দর্য দিভাইয়ের কণ্ঠে। আচ্ছা, প্রকৃতি তোমাকে কতটা, মানে প্রকৃতি বলতে ঋতু আর কি, আমি ঋতুর কথা বলতে যাচ্ছিলাম যে ঋতু আমাদের তো 6টা ঋতু আছে, সেই ঋতু কোন ঋতুটা তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে লেখালেখির ক্ষেত্রে? বর্ষা ঋতুটা আমার খুব প্রিয়, আর বসন্তটাও প্রিয়। আচ্ছা, বর্ষাটাও প্রিয়, বসন্তটাও প্রিয়, দুটোই কিন্তু ব দিয়ে। এখন তো বর্ষাকাল চলছে, তো কিছুদিন আগে ঝড় বৃষ্টি এগুলো হয়ে গেছে, বা এখনো অল্প অল্প বৃষ্টি হচ্ছে।
রথের দিনও বৃষ্টি হয়েছে, তো কেমন লাগে তোমার এই প্রচন্ড তাপপ্রবাহের পরে যখন বৃষ্টিটা হয় তখন কেমন লাগে? এবং তখন কি লেখালেখির জন্য মানে হাতগুলো একদম নিষ্পিস করে নাকি কলম? হ্যাঁ, বসন্ত কি বর্ষাতে আমার লিখতে ইচ্ছে করে। আচ্ছা, ভালো লাগে, একটু প্রকৃতিটা একটু ইয়ে থাকে, হ্যাঁ একটু ঠান্ডা থাকে, হ্যাঁ আবহাওয়াটা অনুকূল থাকে, এরকম আর কি। গরমের হাসপাসটা নেই। আচ্ছা, তোমার লেখালেখির মধ্যে ধরো লেখার জন্য তো অনেক বিষয় থাকে, বিষয়ের কোনো শেষ নেই। বিষয় নির্বাচনের ক্ষেত্রে তুমি কোন দিকটা বেশি প্রাধান্য দাও? কি সামাজিক অবক্ষয়, নাকি কবিদের জীবনী, নাকি প্রকৃতি? কোন দিকটা তোমার লেখার মধ্যে বেশি প্রাধান্য পায়? আমার সামাজিক অবক্ষয়টা দেখি, ভালো লাগে এটা নিয়ে লিখতে একটু। আর প্রকৃতি তো ভালোবাসি, প্রকৃতিও আমার লেখার মধ্যে উঠে আসে। হ্যাঁ, আর যে কোনো ভাবনার বিষয়, আমার কবিতা একই রকম না, বিভিন্ন ধরনের মনের, হ্যাঁ মনের বিষয়, সেইগুলি মানে যখন যেটা মনে আসে সেটাই এই মনকে নাড়া দেয় যে বিষয়গুলো আর কি। সবে আমাদের রথযাত্রা গিয়েছে, হ্যাঁ, তো আমরা জানি, ছোটবেলা আমরা পড়েছিলাম যে রাধারানীর রথের মেলা, এরকমই তো ছিল রাধারানী গল্পটা। হ্যাঁ, তো এখন এই যে রথের মেলা গেল, সেই রথের মেলা আসলে কি ওই পুরনো গল্পটা মনে পড়ে তোমার? হ্যাঁ, রাধারানীর গল্পটা তো আমরা পড়েছি, খুব ভালো, তখন খুব ভালোই লেগেছে, এটা মনে পড়ে। তো পরে ভীষণ কষ্ট লেগেছিল না? হ্যাঁ, খুব কষ্ট লেগেছিল, মালাটা বিক্রি করতে পারিনি, খুব কষ্ট লেগেছিল। যাই হোক, এই পুরনো আসলে রথযাত্রা বলুন বা যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, যে কোনো কিছু, সেগুলোর সাথে কিন্তু আমাদের এই সাহিত্যের অনেকটা সংযোগ রয়েছে, তাই না বলো? সামাজিক একটা, হ্যাঁ, একটা বন্ধন রয়েছে। না হলে দেখো, এই রথের মেলা যুগ যুগান্তর থেকে চলে আসছে, অনেক বছর ধরেই চলে আসছে। এই রথের মেলাকে নিয়েই সাহিত্য সৃষ্টি হয়ে গেছে, রথের মেলাকে নিয়ে লিখেছেন রাধারানী। তো সাহিত্যের সাথে ধর্মের অনেকটাই মেলবন্ধন রয়েছে, জড়িয়ে আছে। যাই হোক, আমরা আরেকটা কবিতা শুনবো, কি শোনাবে? আরেকটা কবিতা সুকান্তকে নিয়ে একটা লিখেছিলাম। সুকান্ত শিশুদের জন্য একটা নতুন বাসস্থান, হ্যাঁ ছাড়পত্র, হ্যাঁ করেছিলেন, হ্যাঁ এটা নিয়ে আর কি। আচ্ছা, শুনি। মানে আমরা কিন্তু জোরদারকে ইয়ে করে, হ্যাঁ জোরদারকে তো পছন্দ করতেন, জোরদাররা যে কিভাবে ইয়ে করছে সমাজকে। মানে আমরা কিন্তু আজকের কবির মাধ্যমে আমরা রবি ঠাকুরকেও শ্রদ্ধা নিবেদন করেছি এবং কবি সুকান্তকেও তিনি শ্রদ্ধা নিবেদন করছেন এই কবিতার মধ্য দিয়ে। আমরা শুনে নিচ্ছি এই কবিতাটা। কবিতার নাম দিয়েছি কবি সুকান্ত। চির সবুজ চির নবীন তুমি কবি সুকান্ত, তোমার স্বচ্ছ সবল চিন্তার ছিল না অন্ত। ভোরের সূর্য হয়ে তুমি উঠেছিলে গগনে, কত না সোনাঝরা কাব্য রুদ্দুর মেখেছিলে তব গাত্রে চিন্তা চেতনে। কত না সাহিত্য রেণু গেছো তুমি বিছায়ে মোদের মস্তিষ্ক শিরায়, আজও যা প্রচণ্ড প্রতাপে শিহরণ জাগায়। তুমি যে জানিয়েছিলে মহাজন যোদ্ধার ফুলে ফেপে হয়েছে কত বড়, তাদের কালা কানুনের ভয়ে সর্বদা থাকতে হতো জড়সড়। কালের অমোঘ নিয়মে স্বজন হারানো চিতায় বজ্জাত পাপীরা ধুকে ধুকে জ্বলছে দিগন্তের টকবগে লাল লেলিহান শিখায়। তুমি চেয়েছিলে এ পৃথিবীর সব শিশুকে গড়ে দিতে বাসযোগ্য ভূমি, তুমি করেছিলে এ অঙ্গীকার সব নবজাতকের ললাট কপুল চুমি। চির সবুজ চির নবীন তুমি কবি সুকান্ত, তোমার স্বচ্ছ সবল চিন্তার ছিল না অন্ত। তুমি থাকবে মোর হৃদয়ে চিরকাল হয়ে পুষ্প বিথির চির বসন্ত।
অসাধারণ অসাধারণ। কবি সুকান্তকে জানাই আমাদের বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। দিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ দিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তুমি আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছো। তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? আমাকে যে একটু সময় দিয়েছো তোমরা, আমি খুব কৃতজ্ঞ। দর্শকদের উদ্দেশ্যে আমি এই শুভেচ্ছা রাখছি। আমার কবিতাগুলো যদি শুনে থাকেন কিরকম লাগলো সেটা তো বুঝতে পারবো না, তবে আমি কবিতার পাশাপাশি প্রবন্ধও লিখছি। প্রবন্ধের বই এই যে কবিতায় মানিক বন্দ্যোপাধ্যায় একজন ভালো মানে গল্পকার, উনি কবিতাও লিখেছেন। ওনার কবিতাটা আলোচনা করে আমি এই বইটা প্রথম লিখেছি। তারপর আর নারীদের নিয়ে, বিদুষী নারীদের নিয়ে নির্বাচিত প্রবন্ধ আশাপূর্ণা দেবী, মাতঙ্গিনী হাজরা, এই সব আমি বলছি। এটা এক সেকেন্ডে কয়েকটা এখানে আশাপূর্ণা দেবী, ভারতের স্বাধীনতা আন্দোলনের মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, নারী যোদ্ধা প্রীতিলতা, সোশ্যালিস্ট নেত্রী অরুণা আসফ আলী, সুচেতা কৃপালনী, এই সমস্ত স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নারী বীরাঙ্গনা সরলা দেবী, ত্রিপুরার রাজকুমারী দেবী, অনঙ্গ মোহিনী কবি, বিশেষ নারীদের নিয়ে এখানে 27টা প্রবন্ধ আছেন। এই নারী, হ্যাঁ এটা নির্বাচিত নারী। হ্যাঁ, অভিনন্দন তোমাকে। আমরা আবারও তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আবারও আসবে, আমরা কখনো হয়তো তোমাকে আবারও আমন্ত্রণ জানাবো। দর্শক শ্রোতারা, আপনারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনেছেন, আপনাদেরকে সকলকে ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। এভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন। নমস্কার।